বাবা এবং মা দুইজনেই বাবার যত সম্পত্তি ছিল সবকিছু আমাকে লিখে দিয়েছে। বোনদেরকে জমি জমা কিছুই দেয় নাই। বাবার পেনশনের যে কিছু টাকা ছিল সেই টাকার থেকে বোনদেরকে কিছু কিছু টাকা দিয়ে বাকি সব জমি জমা ঘর বাড়ি সবকিছু আমার নামে লিখে দিয়েছে বাবা এবং মা। আমি অবশ্য কিছু বলি নাই। যেখানে বাবা আর মা লিখে দিয়েছে সেখানে আমার বলার কি আছে? আমি তেমন কিছু বলি নাই। তো আমরা 4 ভাই বোন। এক বোন হচ্ছে আমার বড়, তারপরে হচ্ছে আমি আর আমার ছোট 2 বোন। তো যেহেতু বাবা মা জমি লিখে দিয়েছে সেখানে আমি আর মানে কোনো কথাই বলি নাই। তো আমি জানতাম বাবা মা আমাকে জমি লিখে দিবে, বোনদেরকে কিছু লিখে দেয় নাই। বোনরাও এটা নিয়ে কোনো কিছু বলে নাই। বাবা আমাকে কোনো কথাই বলে নাই এটা নিয়ে, যে আমাদেরকে কেন জমি দিলে না, আমাদেরকে কেন ঠকালে, আমাদেরকে কেন ওয়ারিশ থেকে বঞ্চিত করলে। এরকম কোনো কথাই বলে নাই। আমাকেও বলে নাই, আমার বাবা মাকেও বলে নাই। আর আব্বার আগের থেকেই ছিল, নিয়ত ছিল যে পেনশনের কিছু টাকার থেকে বোনদেরকে টাকা বুঝিয়ে দিয়ে বাকি সব জমি জমা আমাকে লিখে দিবে। সেটাই করছে। তো এই জমি জমা লিখে দেওয়ার পর থেকে মানে বোনদের সাথে আমার কেমন জানি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। বোনরা আমাদের বাড়িতে আসলে কথাবার্তা হলে আগে যে আন্তরিকতাটা ছিল সেই আন্তরিকতাটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কোথাও যেন কিছু একটার অভাব রয়েছে। সেই অভাবটা হচ্ছে ভালোবাসার অভাব। ভাই বোনের যে একটা মধুর সম্পর্ক আছে সেই সম্পর্কের মধ্যে যে একটা ফাটল ধরছে সেটা আমি বেশ অনুধাবন করতে পারতেছিলাম। তো ভিতরে ভিতরে কেমন জানি লাগতেছিল যে একদিন বউর সাথে এটা শেয়ার করলাম যে এই বিষয় বোনদের মানে জমি জমা সবকিছু নেওয়ার পরে বোনরা জানি কেমন হয়ে গেছে। আমার সাথে সেই আগের হাসি খুশি ভাবে কথা বলে না। ঠিক আছে, আমার ভিতরও জানি কেমন লাগে। মানে তারা যে কোনো একটা কারণে আমার উপরে তাদের যে একটা ক্ষোভ আছে এটা বোঝা যাচ্ছে। আমিও যে সাহস করে জিজ্ঞেস করব কি কারণে তাদের মন খারাপ, ঠিক আছে, সেটাও সাহস করতে পারছিলাম না। কারণ আমি তো জানি কি কারণে তাদের মন খারাপ। তো বউ বললো এটা নিয়ে তুমি চিন্তা করো না, বাবা মা তোমাকে জমি লিখে দিয়েছে, তুমি কি করবা? তুমি আর কোনো কথা বললো না। বাবা মা লিখে দিয়েছে, তুমি চুপ করে থাকো। তো আসলে বউ ঠিকই বলেছে চুপ করে থাকতে, কিন্তু আমার ভিতরে জানি কেমন কেমন করতেছে। নিজের আপন বোন তো, রক্তের সম্পর্ক। তো আমার ভিতরে ভিতরে খুব খারাপ লাগতেছিল। বোনরা আমার সাথে ঠিক মতো কথা বলে না। আগে বোনদের কোনো কারণে একটু মন খারাপ হলে আমি যদি জিজ্ঞেস করতাম, মানে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতাম কি ব্যাপার, কি হয়েছে, আমাকে বল, আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। মানে সেটা এখন তো জিজ্ঞেস করবো দূরের কথা, বোনদের দিকে যে তাকিয়ে কথা বলবো সেই সাহসটুকু নাই। কেমন জানি একটা লজ্জা লজ্জা ভাব চলে আসছে আমার ভিতরে। চুর চুর একটা ভাব চলে আসছে আমার ভিতরে। আমি সাহস করে তাদেরকে কিছু জিজ্ঞেসও করতে পারি না, কোনো কিছু বলতেও পারি না। তাদের দেখলে আমার অটোমেটিক আমার মাথা নিচু হয়ে যায়। মনে হয় আমি খুব অপরাধী, খুব অপরাধ করছি। আসলেই তো অপরাধ করছি। বন্ধের ঠকিয়ে পুরা ওয়ারিশ আমার নামে নিয়ে নিয়েছি। যদিও বাবা মা আমাকে লিখে দিয়েছে, কিন্তু আমি তো বলতে পারতাম যে আমাকে সবকিছু কেন দিচ্ছ, তোমাদের মেয়েদেরকে কেন দিচ্ছ না। তো সেটা যেহেতু আমি করি নাই, তাহলে তো আমি অপরাধী। এই অপরাধ বোধটা আমার ভিতরে খুব ভালোভাবে জেগে উঠছে। ঠিক মতো খেতে পারি না, ঘুমাতে পারি না। সারাক্ষণ এই একই চিন্তা যে এটা কি করলাম, বোনদেরকে এভাবে ঠকালাম, আর নিজের কাছে অপরাধ অপরাধী মনে হচ্ছে। তো বাবা মাকে এটা নিয়ে বললাম। বাবা মা দেখি এটা মানে বাবা বলতেছে কি যে তুমি চুপ করে থাকো, আমি যা করছি বুঝে শুনেই করছি, তোমার কোনো কথা বলতে হবে না এটা নিয়ে। তোমার বোনরা তো তাদের যে হাজবেন্ড আছে তারা তো তাদের বাবা মার কাছ থেকে জায়গা জমি পাবেই, আমার জায়গা জমির দরকারটা কি?
ঠিক আছে, আমি তোকে তাদেরকে কিছু কিছু টাকা দিয়েছি। তো তুমি আর এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার কি? তুমি এটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করো না। আমি যা করার আমি বুঝে শুনেই করছি। তো বাবা এটা বলার পরে আমি আর কোনো কথা বলি নাই, চুপ করেছিলাম। কিন্তু ওই যে ভিতরে ভিতরে খুব মানে অপরাধ বোধ হচ্ছে যে বন্ধুদেরকে এভাবে ঠকালাম। আসলে একটা পরিবারে যখন একটা মেয়ের জন্ম হয়, তখন দেখবেন কি সবচেয়ে বেশি যে খুশি হয় সে হচ্ছে বাবা। মানে তার ভিতরে আনন্দের বন্যা বয়ে যায় যে ঘরে কন্যা সন্তান আসছে, একটা জান্নাত আসছে। তাকে সে রাজরানী, তাকে সে মানে রাজকুমারীর মতো, রাজকন্যার মতো বড় করে, কলিজার টুকরা। এই কন্যাকে আদর ভালোবাসা স্নেহ দিয়ে বড় করে, এই মেয়েটা যখন বিয়ে হয় না, তখন যে সবচেয়ে বেশি অখুশি হয়, সবচেয়ে বেশি যে কষ্ট পায় সে হচ্ছে বাবা। মানে তার কলিজাটা ছিঁড়ে যায় যে তার আদরের মানে রাজকন্যাকে সে আরেকজনের হাতে তুলে দিচ্ছে, তাকে আর দেখতে পাবে না, তাকে আর কাছে পাবে না। ভিতরে ভিতরে খুব কষ্ট পায়, কলিজাটা ছিঁড়ে যায়। তো এই মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পরে না, যখন ওর ইসিয়ার কোনো কিছু আসে, তখন দেখবেন কি এই বাবারাই না এই ওয়ারিশের ক্ষেত্রে মেয়েদেরকে সবচেয়ে বেশি ঠকায়। তখন আর মেয়ের কথা মনে রাখে না, তখন ছেলেকে পারলে সবকিছু দিয়ে চলে যায়। এরকম একটা অবস্থা। অনেকে তো মৃত্যুর আগেই মানে ছেলেকে অনেক জায়গা জমি, ভালো ভালো জায়গা জমি লিখে দিয়ে যায়, যেটা ইসলামে একদম নিষেধ। তো আমি একদিন এরকম বাবা মার সাথে বসছি, বসে আমি বলতেছি বাবা মাকে যে দেখো, এই সামান্য জমি জমার জন্য এই ভাই বোনদের সাথে যে আমার একটা মানে ফাটল ধরছে, বন্ধুদের সাথে যে আমার একটা সম্পর্ক নষ্ট হয়েছে, ফাটল ধরছে, ঠিক আছে, এটা মানে আমি ভিতর থেকে মানতে পারতেছি না। হয়তো বোনেরা সাহস করে কিছু বলতেছে না, ভয়ে বলতেছে না যে একদিন ভাইয়ের বাড়িতে যেতে হবে, বাবার বাড়িতে যেতে হবে। যদি আজকে কিছু বলি, তাহলে তো ভাই বা বাবা যদি বলে যে এই বাড়িতে আর আসিস না, তাহলে তো আর কোনোদিন আসতে আসতে পারবে না। হয়তো বা এই সাহস করে তারা কিছু বলতেছে না। আমি তো ভাই, আমি তো আমার বোনকে কোনোদিনও বলতে পারবো না যে তোরা এই বাড়িতে আসিস না। হ্যাঁ, তারা এখানে না আসলে কোথায় যাবে? তাদের তো জায়গা জায়গা দুইটাই, একটা স্বামীর বাড়ি, একটা হচ্ছে ভাইয়ের বাড়ি বা বাবার বাড়ি। তো এই সাহস করে হয়তো বা তারা কিছু বলতেছে না। যে আজকে যদি কিছু বলি, আমাদের তো বিয়ে হয়ে গেছে, পরে তো আমাদেরকে বলবে যে আমাদের বাড়িতে কোনোদিন আসিস না। এই ভয়ে হয়তো বা তারা চুপ করে রয়েছে। আর বাবা, আমি যেরকম তোমার সন্তান, আমার বোনরা তো তোমার সন্তান। হ্যাঁ, তুমি যেরকম আমাকে জন্ম দিয়েছো, আমার বোনরা তো তোমাদের তো তুমি জন্ম দিয়েছো। আমার যেরকম অধিকার আছে তোমার জায়গা জমির উপর, আমার বন্ধুরা তো সেরকম অধিকার আছে তোমার জায়গা জমির উপর। তাহলে তুমি আমার বন্ধুদেরকে কেন ঠকাবে? আমি কেন আমার এই বন্ধুদেরকে ঠকাবো? বাবা, তুমি যা করছো করছোই। আমার যত জমি জমা যা লিখে দিয়েছো, সেখান থেকে তোমার ইসলামে যেভাবে আছে সেভাবে একটা অংশ তুমি আমার বোনদেরকে দিয়ে দাও। তা নাহলে আমি ভিতরে ভিতরে খুব পাচ্ছি, মানে কষ্ট পাচ্ছি, আমার খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, আমি বোনদের দিকে ভালোভাবে তাকিয়ে কথা বলতে পারি না। ঠিক আছে, কেমন যেন একটা চুর চুর ভাব চলে আসছে, কেমন যেন খারাপ লাগে। এই সামান্য জায়গা জমির জন্য বোনদের সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। তারা ঠিকমতো আমার সাথে কথা বলে না, আমিও ঠিকমতো তাদের সাথে মানে তাদের মুখের দিকে তাকিয়ে সাহস করে মানে আগের যে মানে আগে যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলতে পারি না। তো সামান্য জায়গা জমি নিয়ে আমি চাই না আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হোক। আর হাদিসে আছে যে মানে কারো যদি ওয়ারিশ কেটে নেওয়া হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কাছ থেকে জান্নাতও কেটে নেবে। কাউকে যদি ওয়ারিশ থেকে বঞ্চিত করা হয়, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। সো এত বড় ভুল আমরা না করি, এত বড় পাপ কাজটা আমরা না করি। ঠিক আছে বাবা? তো মা, তোমরা আমার বন্ধুদেরকে ডেকে আনো, ডেকে এনে শরিয়া যেভাবে বলছে সেভাবে তাদের জমিটা তাদেরকে দিয়ে দাও। ঠিক আছে, আমি যেহেতু বলতেছি দিয়ে দাও, এতে করে আমাদের সবার জন্য ভালো হবে। আর আমার বউকে বুঝিয়ে বললাম, দেখো, তোমার ভাই যদি তোমার সাথে এরকম করে, তাহলে তুমি কি করতা? তোমার কাছে কেমন লাগতো? যাই হোক, পরে অবশেষে সবাইকে বুঝিয়ে শুনিয়ে বন্ধুকে ডেকে নিয়ে এসে তাদের ওয়ারিশের যে অংশটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তো যদিও এটা একটা গল্প ছিল, তবে আমি চাই মানে আমার যদি কখনো এরকম ঘটনা ঘটে, তাহলে আমি সেম কাজটাই করব, বোনদেরকে বোনের অংশটা আমি বুঝিয়ে দেব। আপনারা যারা শুনতেছেন তারাও বোনদের ওয়ারিশ নিয়ে কখনো দানায় ফানায় না করে তাদের যে প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দিবে।
এতে করে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক আরো মজবুত হবে, আরো শক্ত হবে। ঠিক আছে? ভাই বোনদের সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক, সবচেয়ে মধুর সম্পর্ক। এই সম্পর্কটা সামান্য জমি জমার জন্য নষ্ট না করাই উত্তম। ঠিক আছে? তাদের যে অংশটা, তাদের যে প্রাপ্যটা, সেটা তাদেরকে, বোনদেরকে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।